খুবই ইন্টারেস্টিং একটা খবর। খবরটা ফেসবুকেই দেখলাম যে একটা ফটো কার্ড। এখন এই খবরটা কিন্তু সত্য, হয়তো একটু অতিরঞ্জিত হতে পারে, কিন্তু খবরটা সত্য। কারণ কয়েকদিন আগে আমি নিজেই ভিন্ন অ্যাঙ্গেলে এই খবরটা শুনছিলাম। তো তখন আমার কাছে এটা নিয়ে কোনো ভিডিও বানানোর চিন্তা মাথায় আসে না, কিন্তু হঠাৎ করে মনে হলো যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট একটা ভিডিও তৈরি করা যায়। অতএব সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো খবরটা কি? খবরটা হলো মুসলিমদের বিপক্ষে ও শিয়াদের পক্ষে অপপ্রচার করতে গিয়ে কুয়েত থেকে আরও ধরা খেলো 285 জন, ফেরত পাঠানো হলো। তো এইখানে এই যে কুয়েতে 285 জনকে ধরছে, তাদের অপরাধ হচ্ছে তারা ওই শিয়া অর্থাৎ ইরানের পক্ষে তারা মতামত প্রচার করছিল। এখন কুয়েত সেটা তো শরিয়া শাসিত একটা দেশ, সেখানে তো প্রকাশ্যে মিছিল মিটিং এগুলো তো করা যায় না। তাহলে এরা এই শিয়াদের পক্ষে অর্থাৎ ইরানের পক্ষে গীত গাইল কোথায়? নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতেই গিয়েছে, তাই না? কয়েকদিন আগে ওই যে দেখছিলাম না যে এই কুয়েতেই তো একটা ছেলে বাংলাদেশের, সে কী করছে, ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে ওই ইরানের পক্ষে সমর্থন করে, এবং তার ফেসবুকে একটা রিল তৈরি করে ছেড়ে দিয়েছে। ব্যাস, ওই ছেলের যে মালিক মানে কফিল আর কি, কফিল কী করছে, তারে ধরছে, তারপরে পুলিশ ডেকে এনে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। পুলিশ তাকে পেদানি দিয়ে, পাছায় 2টা লাথি দিয়ে, ঘাট ধাক্কা দিয়ে তারপরে ওই বিমানে চড়িয়ে দিয়েছে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, সৌদি আরবে। তো এসে কিন্তু সে অনেক দুঃখ প্রকাশ করলো, অনেক ক্ষোভ প্রকাশ করলো যে সৌদি আরব কোনো সভ্য দেশ না, কোনো অমুক দেশ না, তমুক দেশ না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি ভিডিওটা করছি বস্তুত এইটা বলার জন্যও না যে এদেরকে ঘাট ধাক্কা ধরে ফেরত পাঠানো হলো, অমুক করা হলো, এটা খুব অন্যায়, এটা অন্যায়, এইটা কি না। বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি যে কোনো দেশে শরিয়া শাসন থাকলে সেখানে জনগণের যে ন্যূনতম কোনো স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো কোনো কিছুই থাকে না। তার একটা উজ্জ্বল প্রমাণ হলো এই ঘটনাগুলো। এই সৌদি আরবে যে ছেলেটাকে ওই ইরানের পক্ষে গীত গাওয়ার জন্য পাছায় লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, এবং এখন কুয়েতও এই 285 জনকে ওই একই ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে স্ব দেশে পাঠিয়ে দিয়েছে। এখন এর মধ্যে কতজন বাংলাদেশের মানুষকে জানে। কিন্তু এ থেকে মুমিন মুসলমানদের শিক্ষাটা কি মানে পেল, মানে তারা কি আসলেই কোনো শিক্ষা পেল? আসলে তো তারা শিক্ষা নিতে চায় না। সমস্যাটা হলো এই, তারা সারাক্ষণ শরিয়া বিধানের স্বপ্ন দেখে, ইসলামী শাসনের স্বপ্ন দেখে, কিন্তু কথা হচ্ছে যে সেই ইসলামী শাসনে বা শরিয়া শাসনে যে ন্যূনতম কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, এই জিনিসটা তারা বোঝে না। এই যে যেমন ধরেন যে বাংলাদেশে আজকে যদি জামায়াত ইসলাম জিতে ক্ষমতায় যেত, আমরা তো সবাই জানি যে এই জামায়াত ইসলাম হলো একেবারে আমেরিকার একেবারে জানি দোস্ত। মানে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবচাইতে বেশি খাতির কিন্তু আমেরিকার সাথে এই জামায়াত ইসলামে। ওই বিএনপিরও না, আওয়ামী লীগের তো নাই। এটাই বাস্তবতা। এখন 12 ফেব্রুয়ারি ইলেকশনে যদি জামায়াত ইসলাম জিতে বাংলাদেশে ক্ষমতায় আসতো, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে শরিয়া শাসন কায়েম করতো। যদিও অবশ্য শফিকুর রহমান একটা পর্যায়ে বলছিল যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিলে আমরা বাংলাদেশে শরিয়া কায়েম করব না। মানে এটা হলো জনগণের সাথে রীতিমতো একটা ফাজলামি। তোমরা ইসলামী রাজনীতি করো, তোমাদের মিশন, ভিশন, পারপাস, এইমই হলো ইসলামী শাসন কায়েম করা। আবার বলছো যে জনগণ ভোট দিলে তোমরা ক্ষমতায় গেলে তোমরা ইসলামী বারে শরিয়া শাসন কায়েম করতে না। কি জনগণরে কি মস্কারি করো? জনগণরে মানে কি দূর মনে করো, বোকা মনে করো, ফাউল মনে করো? যাই হোক, এই সমস্ত কথাবার্তা তখন বলছিল বস্তুত ভোট পাওয়ার জন্য, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ভোট পেয়ে ক্ষমতায় গেলে তারা কিন্তু ঠিকই শরিয়া শাসনই কায়েম করতো। এবং ওই যে 72 সালের যে সংবিধান নিয়ে এরা অনেক চিল্লাচিল্লি করে না, কেন এই চিল্লাচিল্লিটা করে? কারণ 72 সালের সংবিধানে ছিলটা কি, ওদের মূল সমস্যাটা কোথায়? 72 সালের সংবিধানের মূল স্তম্ভ হয়েছিল 4টা। সেটা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আর একটা কী জানি বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা, এই 4টার প্রত্যেকটাই ইসলাম বিরোধী। গণতন্ত্র ইসলাম বিরোধী, তারপরে ধর্মনিরপেক্ষ ইসলাম বিরোধী,
সমাজতন্ত্র ইসলাম বিরোধী এবং বাঙালি জাতীয়তাবাদ ইসলাম বিরোধী। তাহলে এই জুলাই যোদ্ধা বলেন বা এই যে জামায়াত ইসলাম বলেন, তারা কেন ৭২ সালের সংবিধান তারা রাখবে বলেন? যদিও বাংলাদেশে গণতন্ত্রের চর্চা বা ধর্মনিরপেক্ষ যথাযথভাবে পালিত হয় না, কিন্তু তারপরেও তো ওটা আছে, এবং তারপরেও তো বাংলাদেশে আর যাই হোক কিছুটা হলেও তো বাক স্বাধীনতা আছে, তাই না? কিছুটা হলেও তো বাক স্বাধীনতা আছে। দেখেন, এই ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধের মধ্যে বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যে যেমন ইচ্ছা খুশি তারা স্বাধীন মতামত প্রকাশ করছে, কিন্তু কেউ ইরানের পক্ষে, কেউ আমেরিকার পক্ষে, কেউ ইসরায়েলের পক্ষে কি করছে না। তাদেরকে কি কেউ ডেকে জিজ্ঞেস করছে বা থানা পুলিশ গিয়ে বলছে, এ বেড়া তুই ইরানের পক্ষে কেন গীত গাচ্ছিস? বাংলাদেশ তো এখন আমেরিকার বলয়ে আছে, তো অতএব আমেরিকার পক্ষে মানে গীত গাইবি, ইরানের পক্ষে কেন গীত গাইবি? এই কথা বলে কি কাউকে ধরছে না? ধরছে না। তার মানে অ্যাটলিস্ট কিছুটা হলেও বাংলাদেশের মানুষ কিন্তু এই গণতান্ত্রিক অধিকারগুলো ভোগ করে। মজার বিষয় হচ্ছে, বাংলাদেশের লোকজন কি মনে করে জানেন? ইসলামী শাসন বা শরিয়া শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে তারা ঠিক এই একইভাবে একই কায়দায় বোধ হয় এই বাকস্বাধীনতাটা বোধ হয় ভোগ করবে। মানে এই জন্যে আমি ১২ তারিখের এই ইলেকশানে আমি চাইছিলাম হার্ট অ্যান্ড সোল যে জামাত ইসলাম বাবা ক্ষমতা আসুক, এসে ইসলামী শাসন কায়েম করুক, এবং অতঃপর বাংলাদেশের মানুষ জানুক যে ইসলাম কাহাকে বলে, কত প্রকার ও কী কী, শরিয়া শাসন কাহাকে বলে, কত প্রকার ও কী কী, এবং তাহলেই তাদের মোহমুক্তি হতো। কারণ যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষকে আপনি মানে ইসলামী শাসনের আসল মাঝে যা উপভোগ বা ভোগ করার সুযোগ আপনি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ওই কল্পনার জগতে ইউটোপিয়ান একটা রাজ্য তৈরি করবে। আহা, কি সুন্দর সেই দেশ, হ্যাঁ, যেখানে তারা উট চড়াবে, দুম্বা চড়াবে, খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাবে। হ্যাঁ, তো এটাই তারা স্বপ্ন দেখে, সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে তারা উটদুম্বা চড়াতে চায়। কারণ নবী তার জীবনযাত্রা ছিল উটদুম্বার দেশে, ওখানে বাল্যকালে তো উনি উটদুম্বা চড়াতেনি, তাই না? একটা পর্যায়ে না উনি তার চাচা আবু তালেবের সাথে ব্যবসা বাণিজ্য উপলক্ষে সিরিয়া টিরিয়া যাইতেন, বাট শৈশব বা কৈশোরকাল তো উটদুম্বা চড়ানোর মধ্য দিয়েই কাটতো। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মমিন মুসলমান কিন্তু তারা স্বপ্ন দেখে উটদুম্বা চড়াবে এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে। হ্যাঁ, বাস্তবে তো মনে করেন যে ভৌগোলিক বা প্রাকৃতিক পরিস্থিতি তো চেঞ্জ করা যায় না। তো উটদুম্বা যদি নাও চড়াতে পারে, অ্যাটলিস্ট শরিয়া বিধানের যে আইনগুলো আছে সেগুলো অন্তত কিছুটা হলেও তো ভোগ করতো, তাই না? যেমন যখন যাকে তাকে, এবং এখানে তাদের বুঝতে হবে যে ইরানে, এই যে ইরানে, সেখানে তো শিয়া ইসলামের রেজিম, তাই না? সেখানে ওই সরকারের বিরুদ্ধে সমালোচনা করা বা ওই বিরুদ্ধে কোনো আন্দোলন করা, এটা কিন্তু ব্লাসফেমাস আইন। ব্লাসফেমাস ধর্মদ্রোহী, অর্থাৎ ইসলাম বিরোধী আইন, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। এবং যে কারণে ওই ইসলামী রেজিমের এগেনস্টে যারা নাকি আন্দোলন করছিল তাদেরকে ধরে ধরে কিন্তু এই ইসলামী রেজিম এখন কিন্তু ফাঁসি দিচ্ছে, গুলি দিয়ে মারছে। হ্যাঁ, এটাই কি বিস্ময়কর, তাই না? যেমন এখন তো বিএনপি ক্ষমতা আছে, ভাই আপনি বিএনপির এগেনস্টে আপনি ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ লোক নিয়ে আপনি রাস্তায় নেমে আপনি তারেক জিয়ার এগেনস্টে আপনি স্লোগান দেন, আপনারা কেউ কিছু বলবে না। আপনি বলেন তারেক জিয়া অমুক করছে, তমুক করছে, হ্যান করছে, ত্যান করছে, যেটা আপনার পছন্দ না, তাই না? কিন্তু জামায়াত ইসলাম যদি ক্ষমতায় গিয়ে শরিয়া শাসন যদি প্রবর্তন করতো, তাহলে কি এইটা আপনাকে করতে পারতেন? জামায়াত ইসলামের এগেনস্টে কোনো কথা বলতে পারতেন? যদি করতেন তাহলে সেটা হতো ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ, আর ইসলামের বিরুদ্ধে অর্থাৎ আল্লাহর বা নবীর বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি কি? কল্লা ফেলে দেওয়া, তাই না? উইয়েতে চালু হলো শরিয়া বিধান অর্থাৎ ইসলামী বিধান। এখন তারা তো সুন্নি ইসলামের অনুসারী, রাইট? এখানে আপনি শিয়া ইসলামের গুণগান করা বা ইরানের গুণগান করা, এটা কিন্তু তাদের ওই শরিয়া বিধানের লঙ্ঘন, অর্থাৎ আপনি শরিয়া বিধানের বিরোধিতা করলেন। এই হেতু এই ২৮৫ জন, তাই না, এদেরকে যে ওই কল্লা ফেলে না দিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে, এটা তো ভাই এদের সৌভাগ্য। কুয়েত কিন্তু ইজিলি এদের কল্লা ফেলে দিতে পারতো এবং সেখানে কিছুই করার ছিল না। এটাই বাস্তবতা, এটাই ফ্যাক্ট। এখন আপনারা যদি বুঝেও না বোঝার ভান করেন, তাহলে কিন্তু কিছুই করার নাই।
তো যাই হোক, 12 তারিখে ওই জোর করে হলেও বিএনপিকে জিতিয়ে আনাতে অন্তত বাংলাদেশ এই যাত্রা রক্ষা পেয়েছে, তবে সামনে রক্ষা পাবে কিনা কে জানে। এটা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে আমি আছি। ধন্যবাদ।